তো আজকে আমরা ক্লাস নাইনের তাপ ক্লাস নাইনের যে ভৌত বিজ্ঞান পরিবেশ বিজ্ঞান পরিবেশ বিজ্ঞানের তাপ অধ্যায়টি সম্পূর্ণভাবে আলোচনা করতে চলেছি। তাপ, যার ইংরেজিতে বলি আমরা হিট। তাহলে এই অধ্যায়ের প্রথমে যে প্রশ্নটা আমাদের কাছে আসে যে তাপ কি। ওকে, তো এর উত্তর তোমরা দিতে পারো তাপ হচ্ছে এক প্রকার শক্তি। তাপ হলো এক প্রকার শক্তি। এবার তাপ তো এক প্রকার শক্তি আমি লিখলাম। এবার এই শক্তি কি করে? এটি গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুর দিকে প্রবাহিত হয়। ওকে, তাহলে তাপ কি? তাপ হচ্ছে এক প্রকার শক্তি যেটি গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুর দিকে প্রবাহিত হয় এবং এই প্রবাহ নিজে নিজে হয়, অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে হয়। এই প্রবাহ নিচ থেকে হয়, যার জন্য কোনো বাইরে থেকে শক্তি সরবরাহ করা হয় না। শক্তি সরবরাহ করার প্রয়োজন হয় না। তাহলে এটা হচ্ছে তাপের সংজ্ঞাটা। তো এইটাকে আমরা একটু ডিটেলসে বুঝি। ধরো তোমার কাছে দুটো বস্তু আছে। ওকে, তোমার কাছে দুটো বস্তু আছে। একটা বস্তু হচ্ছে এ আর একটা বস্তু হচ্ছে বি। এই বস্তুটা আমি আঁকলাম, এই একটা বস্তু এ আছে, এখানে একটা বস্তু বি আছে। তো তাপের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি আমি, যে আমি ধরলাম যে এটা হচ্ছে গরম, এ বস্তুটা হচ্ছে গরম, আর বি বস্তুটা হচ্ছে এর থেকে ঠান্ডা। মানে এখন আমি দুটোর মধ্যে কম্পেয়ার করছি এবং এর তাপমাত্রা টেম্পারেচার ধরো T1 আর এর টেম্পারেচার T2। আচ্ছা, একটা কথা, কোনো বস্তু গরম বা ঠান্ডা এটাকে আপাতত আমি টেম্পারেচারটা পরে বলছি, কারণ ওটা পরে আসবে আমাদের। তো তুমি মনে রাখো যে এ হচ্ছে গরম আর বি হচ্ছে ঠান্ডা। ওকে, এবার কোনো বস্তু গরম বা কোনো বস্তু ঠান্ডা কারো সাপেক্ষে সেটাকে ডিফাইন করি আমরা। সেটাকে আমরা তার মধ্যে যে উষ্ণতা আছে তা দিয়ে আমরা বলি এবং সেটাকে আমরা বলি টি। ওকে, এবং এটা মাপা হয় থার্মোমিটার দিয়ে। ওকে, তো আমরা থার্মোমিটার দিয়ে মেপে নিয়েছি। অলরেডি তোমরা ক্লাস 9 উঠে গেছো, তো তোমরা জানো যে তাপ মাপা যায়, কোনো বস্তুর মধ্যে যে উষ্ণতা মাপতে আমরা থার্মোমিটার স্কেল ব্যবহার করি। তো এ বস্তুর যে উষ্ণতা সেটা ধরে নাও আমি মাপলাম হচ্ছে T1 ডিগ্রি সেলসিয়াস আর A2 হচ্ছে T2 ডিগ্রি সেলসিয়াস। এবং যেহেতু এটা গরম বিটা ঠান্ডা, তাহলে T1টা অবশ্যই T2 থেকে বড় হবে। ওকে, আমি ধরলাম যে সাপোজ T1টা হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস আর T2টা হচ্ছে তোমার 20 ডিগ্রি সেলসিয়াস, এরকম ভাবো তুমি। তাহলে অবশ্যই তোমার T1টা T2 থেকে বড়। তো এই হচ্ছে কন্ডিশনটা। অর্থাৎ এখন আমি তাপ কি সেটাও আসিনি, এখান থেকে আসবো। এবার দুটো যে বস্তু আছে এ আর বি, এটাকে আমরা কি করব? এটাকে যদি আমি পাশাপাশি রেখে দিই, অর্থাৎ এটা এ এটা বি, জাস্ট পাশাপাশি রাখলাম টাচ করে। ওকে, তো এরকম রাখলাম, রেখে দিলাম। তো এরকম রাখলে
তোমার দেখবে কিছুক্ষণ পর কি হবে, এ বস্তু থেকে এ বস্তুটা ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে, ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে, অর্থাৎ এ বস্তুটি ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে, আর বি বস্তুটি ধীরে ধীরে গরম হচ্ছে, ধীরে ধীরে গরম হচ্ছে। তার মানে কি? তার মানে হচ্ছে তোমার এ থেকে বি এর দিকে তাপ যাচ্ছে, অর্থাৎ এ থেকে বি এর দিকে একটা তাপের প্রবাহ হচ্ছে, তাপ প্রবাহ হচ্ছে। ওকে, এবং এই তাপ প্রবাহ করার জন্য আমাকে বাইরে থেকে কোনো শক্তি প্রয়োগ করতে হচ্ছে না, জাস্ট বস্তুটাকে টাচ করে রাখছি, তাতে কি হচ্ছে, এ থেকে বি এর দিকে তাপ চলে যাচ্ছে। ওকে, তাই সংজ্ঞায় কি বলেছি, যে তাপ হচ্ছে এক প্রকার শক্তি, অবশ্যই একটা শক্তি, সেটা পরে দেখবো আরো। এটি কি হচ্ছে, গরম বস্তু মানে আমাদের এখানে গরম বস্তুকে এ, এখান থেকে ঠান্ডা বস্তু মানে বি, যার দিকে প্রবাহিত হচ্ছে, এবং এই প্রবাহ নিচ থেকে হচ্ছে, যার জন্য বাইরে থেকে কোনো শক্তির প্রবাহ করার প্রয়োজন হচ্ছে না। তো বোঝা গেল তাপ কি এই পয়েন্ট অফ ভিউ থেকে, অর্থাৎ গেল। আচ্ছা, এইবার নেক্সট যে জিনিসটা আছে, তাপ কত রকমের হয়, তাপের প্রকারভেদ, তাপের প্রকারভেদ। তো তাপকে আমরা, বলতো তোমাদের বলার জন্য বলি, তাপকে আমরা তিনটে ভাগে ভাগ করছি। একটা হচ্ছে বোধগম্য তাপ, এইটা কি তাপ, এইটা হচ্ছে, এটার কাজ কি, এইটা বেসিক্যালি আমি উদাহরণ দিয়ে বলি, তারপরে তোমরা নিজেরাই তার সম্বন্ধে দু চারটে লাইন লিখে ফেলতে পারবে। ধরো একটা পাত্রে কিছু জল আছে, ওকে, একটা পাত্রে আমি জল নিয়েছি, জল, এই জল আছে। এবার এটা কি করছি আমি, এটাকে আমি হিট দিচ্ছি, অর্থাৎ বার্নারে গরম করছি, এরকম করে বার্নার দিয়ে এটাকে গরম করা হচ্ছে, এটা হিট দেওয়া হচ্ছে, গরম গরম করা হচ্ছে। এবার এই জলটা মনে করো আছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলটা আছে, এবং গরম করার পর এই জলটা, মনে করো এই জলটা তাপমাত্রা হলো 50 ডিগ্রি সেলসিয়াস, এবং সেটা জলই আছে, ওকে, 50 ডিগ্রি সেলসিয়াস হলো। তাহলে এখানে কি হলো, এই বোধগম্য তাপে এই যে কেসটা, বোধগম্য তাপ কাকে বলছে, সেটা হচ্ছে এতে বস্তুটি 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 গরম হয় বা ঠান্ডা হয়। যদি আমি গরম করার জায়গায় যদি আমি এখানে হালকা একটা জল রাখতাম, এবং জলের টেম্পারেচার যদি আমি রাখতাম সাপোজ 60 ডিগ্রি সেলসিয়াস, আর এখানে আমি একটা বরফ রেখে দিলাম, বরফ ঠান্ডা করার জন্য, এবং তার টেম্পারেচার হয়ে গেল মনে করো 40 ডিগ্রি সেলসিয়াস। এটা গরম করছিলাম, ঠান্ডা করছিলাম, কিন্তু এটা জলই আছে মনে করো, ওকে, জলই আছে, জল থেকে জলই আছে, অর্থাৎ বস্তু বোধগম্য তবে কি হয়, বোধগম্য তবে হয় বস্তুর উষ্ণতার পরিবর্তন হয়, প্রথম যে কন্ডিশনটা, উষ্ণতার পরিবর্তন হয়। তোমরা দুটো ক্ষেত্রে দেখছো, যে প্রথমে যখন আমি গরম করলাম, সেক্ষেত্রে জাস্ট 20 থেকে 40 50 যা খুশি গরম করেছো, যাতে করে তোমার জলটা জলই থাকে। আর সেকেন্ড কেসে তুমি দেখলে যে বরফ বরফ দিয়ে ঠান্ডা করছি, 60 থেকে 40 হলো, তাহলে জলটা জলই আছে, তাহলে বস্তুর অবস্থার উষ্ণতার পরিবর্তনটা হচ্ছে এখানে হলো। সেকেন্ড হচ্ছে, যেহেতু তুমি দেখছো বস্তুর জলটা জলই আছে, তাহলে বস্তুর অবস্থার পরিবর্তন হচ্ছে না এই বোধগম্য তাপে, বস্তুর অবস্থার পরিবর্তন হয় না। ওকে, দুটো পয়েন্ট পেলে। আর কি পয়েন্ট লেখা যেতে পারে এখান থেকে, আর একটা জিনিস লেখা যায়, এটাকে মাপতে পারি আমরা, বোধগম্য তাপকে আমরা মাপতে পারি, এটা এটি থার্মোমিটার দিয়ে মাপা যায়, থার্মোমিটার দিয়ে মাপা যায়। কারণ তুমি যদি এখানে একটা থার্মোমিটার সেট করে দিতে, তাই তুমি চেক করতে, তার তাপমাত্রা পেতে 20 ডিগ্রি সেলসিয়াস পেতে,
আবার যখন গরম হয়ে গেল তখন যদি তুমি সেট করতে বা রেখে দিতে থার্মোমিটারটা, আস্তে আস্তে 50 ডিগ্রি উঠে পড়তো, তাহলে তুমি মাপতে পারছো এটা, বা পরেরটাকে তো সেম। তাই 3টে পয়েন্ট তোমার বোধগম্য তাপ সম্বন্ধে তুমি পেয়ে গেলে। তো ফার্স্ট গেল বোধগম্য তাপ। এইবার যে সেকেন্ড তাপটা আসছে সেটা হচ্ছে তোমার লিন তাপ। লিন তাপ, লিন তাপ, লিন তাপকে আর একটা বলে সুপ্ত তাপ, অর্থাৎ সুপ্ত তাপ। সুপ্ত তাপ অনেক সময় দিতে পারে পরীক্ষায়, সুপ্ত তাপ কি বলে, তো ব্যাপারটা একই জিনিস। ইংলিশ নামগুলো ওকে লিখে দিচ্ছি আমি পাশে। এটার ইংলিশ নাম হচ্ছে ল্যাটেন্ট হিট। ল্যাটেন্ট হিট, এইটাকে বলে সেন্সিবল হিট, অর্থাৎ বোধগম্য, যে সেন্সেশন করা যাচ্ছে। তো এটার ইংলিশ নামটা হচ্ছে সেন্সিবল হিট। সেন্সিবল হিট। ওকে, তো এবার লিন তাপটা কি? লিন তাপটা হচ্ছে, আবার উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিলে ক্লিয়ার হবে ব্যাপারগুলো। এইখানে 0 ডিগ্রি সেলসিয়াসে আমরা কি রাখলাম? বরফ, আইস, আইস। 0 ডিগ্রি সেলসিয়াসে আমরা কি রাখলাম? কিছু বরফ রাখলাম। বরফের ইংলিশ নাম হচ্ছে আইস। ওকে, এইবার কি করলাম? এইখানে থার্মোমিটার লাগিয়ে রেখেছি। থার্মোমিটার, যেরকম দাগ দাগ থাকে, থার্মোমিটার, থার্মোমিটার জাস্ট 0 ডিগ্রি মাপা আছে। এবার এখানে কি করছি? আমরা বার্নার দিয়ে হিট করছি, বার্নার দিয়ে এটা গরম করছি। ওকে, এইবার গরম করার পর আমরা দেখবো এটা জল হয়ে গেল গরম পরে, কিন্তু জলের তাপমাত্রা আমরা 0 ডিগ্রি সেলসিয়াস রেখে দেবো, তার বাইরে নিয়ে যাবো না, মানে ততক্ষণ পর্যন্ত গরম করব যতক্ষণ পর্যন্ত সমস্ত বরফটা গলে, বরফ গলে হয়ে গেল জল, এবং জলের তাপমাত্রা যেন তারপর বাড়ে না। যখনই দেখবো সব বরফগুলো জল হয়ে গেল তখনই আমরা বান্দাটাকে সরিয়ে দেবো। তো এরকম এই কন্ডিশন। অথবা উল্টো, উল্টো কি? উল্টো এটা তো উল্টো আমরা করতেই পারি। আর একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে ধরো মনে করো তোমাদের এখানে জল আছে, জলটা আছে 100 ডিগ্রি সেলসিয়াসে। ওকে, এইবার এটাকেও আমরা সেই কি করছি? গরম করছি, বার্নার দিয়ে গরম করছি, এবং জলের তাপমাত্রা আমরা পাশ দিয়ে এখানে থার্মোমিটার দিয়ে দিয়েছি, দিয়ে মাপছি, মেপে দেখলাম যে 100 ডিগ্রি সেলসিয়াস আছে। এবার এটাকেও ততক্ষণ, যখনই 100 ডিগ্রি সেলসিয়াস পৌঁছে যাবে জলটা, তখন জল ফুটতে শুরু করবে, কারণ জলের স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। এবার যখন সে ফুটতে শুরু করলো, এবং ফুটে যখন সমস্ত বাষ্প পরিণত হয় জলটা, এবং এটাকে একটা ঢাকা আছে উপর দিয়ে, যাতে বাষ্প বাইরে বের হতে না পারে, ঢাকা আছে, এবং এর টেম্পারেচারটা আমরা 100 ডিগ্রি সেলসিয়াসে রেখেছি, মানে জলের শেষ বিন্দু পর্যন্ত বাষ্প হয়ে গেছে। ওকে, দিয়ে তখনই আমরা বার্নারটাকে সরিয়ে দিয়েছি। তাই দুটো কন্ডিশন বোঝা গেল কি? প্রথম কন্ডিশনে বরফ ছিল, যে পরিমাণ বরফ ছিল সেই বরফটাকে সম্পূর্ণ গলে দিয়েছি, কিন্তু টেম্পারেচারটা সেম রেখেছি। সেকেন্ড কন্ডিশনে কি ছিল? 100 ডিগ্রি সেলসিয়াসে কিছু জল আছে, সেই জলটাকে গরম করে 100 ডিগ্রি সেলসিয়াসে আমরা বাষ্প করে নিয়েছি। ওকে, তাহলে এর টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াস, এর টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াস। তো এই যে কন্ডিশনটা, এই যে ব্যাপারটা হলো, এইটা হচ্ছে লিন তাপের জন্য ঘটে। তাহলে এবার লিন তাপের সম্বন্ধে আমরা 2-3টে পয়েন্ট এখানে লিখতে পারি। তো একটা পয়েন্ট, তোমরা এখান থেকে বুঝতে পারছো যে লিন তাপ প্রয়োগে বস্তুর শুধু অবস্থার পরিবর্তন ঘটে, উষ্ণতার কোনো পরিবর্তন হয় না, তাই তো? তাহলে লেখো, লিন তাপ প্রয়োগে, লিন তাপ প্রয়োগে বস্তুর কি হয়? অবস্থার পরিবর্তন হয়। অর্থাৎ দেখো, অবস্থার পরিবর্তন মানে পরিবর্তন হয়, পরিবর্তন হয়। বস্তুর কি কি অবস্থা থাকে? কঠিন, তরল, গ্যাস, আরো আছে দুটো, সেটা তোমাদের এখনই নেই। কঠিন, তরল, গ্যাস, আরো দুটো থাকে, সেটা হচ্ছে প্লাজমা থাকে, আর একটা বোস আইনস্টাইন কনডেনসেশন স্টেট। তো তোমাদের এটা জানার দরকার নেই, এই তিনটে তোমাদের এখন দরকার। তো এই যে কেসটা, এইখানে প্রথম যে এক্সাম্পলটা ছিল,
প্রথম এক্সাম্পলে কি ছিল? প্রথম এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি এটা কঠিন ছিল, বরফ মানে কঠিন, কঠিন থেকে তরল হলো, কিন্তু টেম্পারেচার তোমার 0 ডিগ্রি আছে দুটো ক্ষেত্রে। তাহলে লিন তাপ প্রয়োগে কিন্তু এখানে একটা তাপ তো প্রয়োগ করা হয়েছে, তাহলে বুঝতে পারছি তাপ প্রয়োগ হলো কিন্তু বস্তুর উষ্ণতার কোনো পরিবর্তন হলো না, কিন্তু শুধু বস্তুর অবস্থার পরিবর্তন হলো। তা লিন তাপ প্রয়োগে বস্তুর অবস্থা পরিবর্তন হয়, একটা প্রবলেম কোর্সে গেল পয়েন্ট। সেকেন্ড পয়েন্টে হচ্ছে বস্তুর উষ্ণতার কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ উষ্ণতা পরিবর্তন হয় না, সেটা লিখে দাও, পরিবর্তন হয় না। আর 3 নম্বর, থার্মোমিটার দিয়ে মাপতে পারলাম না, কারণ কি? কারণ দেখো আমি এখানে হিট দিচ্ছি, হিট দিলাম, অনেকক্ষণ দিয়েছি, তাতে কিছু তো উষ্ণতা চেঞ্জ হওয়ার দরকার, কিন্তু অলরেডি চেঞ্জ হয়নি, 0ই রাখা আছে। থার্মোমিটার যদি এখানে লাগানো থাকতো, তো এখানে লাগানো থাকতো, ওখানে একই টেম্পারেচার দিচ্ছে, কিন্তু থার্মোমিটার ডিটেক্ট করতে পারলো না যে এর টেম্পারেচার চেঞ্জ হলো কি হলো না। তাহলে আমরা বলি যে এটি থার্মোমিটার দিয়ে মাপা যায় না, এটি থার্মোমিটার দিয়ে মাপা যায় না। তো ঠিক আছে, ওকে, এইবার তোমরা বুঝতে পারলে লিন তাপের ব্যাপারটা হয়ে গেল। এগুলো আমি পরে আরো ডিটেলসে প্রবলেম যখন করো তখন দেখাবো, এগুলো এখন হালকা পাতলা আইডিয়া নাও, বা এটাকে নোটস করে নিতে পারো পরীক্ষার জন্য। আর 3 নম্বর যে তাপটা, সেটা হচ্ছে তোমার বিকিরণ তাপ, ঠিক আছে, যাকে ইংলিশে বলে রেডিয়েন্ট হিট, বিকিরণ তাপ। এর এক্সাম্পল তুমি জানো, এই বিকিরণ তাপ না থাকলে মানব জাতি বাঁচত না, তাহলে বুঝে যাও কোথেকে আসছে। এটা হচ্ছে রেডিয়েন্ট হিট, ইংলিশ নাম হচ্ছে রেডিয়েন্ট হিট। এর এক্সাম্পলটা আমি দিচ্ছি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পলটা হচ্ছে যে সূর্য থেকে সান, সান থেকে যে আমাদের পৃথিবীতে আর্থে যে হিটটা আসে, এটা হচ্ছে রেডিয়েন্ট হিটের একটা এক্সাম্পল, তাই তো? এবার এখানে একটা জিনিস দেখো, পৃথিবী আর সূর্যের মাঝে অধিকাংশ স্থান ফাঁকা, দেখো, তার মানে এখানে আমরা বুঝতে পারছি এই বিকিরণ তাপটা সেটা কোনো মাধ্যম ছাড়াই আসছে, অর্থাৎ এর যে একটা বৈশিষ্ট্য, এটা হচ্ছে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, অর্থাৎ বিকিরণ তাপ চলাচলের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, এটা ফার্স্ট। সেকেন্ড, যেটা এখান থেকে আরো একটা দুটো পয়েন্ট আমরা বুঝতে পারি, তাহলে এখানে এইটাকে ঘুরিয়ে লিখতে পারি যে কোনো মাধ্যমে যখন প্রয়োজন না হয়, তাহলে শূন্য মাধ্যমে চলতে পারে, অর্থাৎ এটি শূন্য স্থান দিয়েও চলতে পারে, দুটো পয়েন্ট হয়ে গেল তোমাদের জন্য। আচ্ছা, এবার আর একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা তোমরা পরে শিখবে, জাস্ট লিখে দিচ্ছি আমি পয়েন্টটা। এটা হচ্ছে আলোর বেগে মুভ করে, আলোর বেগে চলাচল করে। আচ্ছা, আর একটা আমি এক্সাম্পল দিচ্ছি, বাস্তব এক্সাম্পল, বুঝতে পারবে। মনে করো কোনো একটা জায়গায় আগুন জ্বলছে, এবার এখানে আগুন জ্বলছে কোনো একটা জায়গায়, আগুনটা এরকম না, আগুনটা হচ্ছে এরকম, দেখো আগুন জ্বলছে, আর তুমি এখানে দূরে দাঁড়িয়ে আছো, তুমি, তো তোমার দেখবে তোমার গরম লাগে, তোমার কিছুক্ষণ পর গরম লাগে, তাহলে এইখানে যে হিটটা আসছে সেটাও বিকিরণের মাধ্যমে আসছে, ওকে। তো আরেকটাও থাকবে, সেটা পরে আমরা ক্লিয়ার করব, যে এখানে তো এয়ার আছে, তাহলে এয়ার যদি থাকে সেটা কনভেকশন পদ্ধতি, সেটা আমি পরে বলবো। তো এখন মনে রাখো এটা বিকিরণতেও আসছে। তাহলে 3টে তাপ আমরা বুঝতে পারলাম, একটা হচ্ছে বোধগম্য তাপ,
বা সেন্সিবল হিট, যেটা হচ্ছে উষ্ণতার পরিবর্তন হয় এবং অবস্থার পরিবর্তন হয় না, এটা থার্মোমিটার দিয়ে মাপা যায়। তারপর হচ্ছে লীন তাপ, যেটা হচ্ছে প্রয়োগে বস্তুর অবস্থার পরিবর্তন হয়, ওকে, এবং বস্তু উষ্ণতার কোনো পরিবর্তন হয় না, থার্মোমিটার দিয়ে মাপা যায় না। কেন করা যায় না সেটা আমি বুঝিয়েছি। এবং লাস্ট যেটা হচ্ছে বিকীর্ণ তাপ, এটা হচ্ছে শূন্য স্থান দিয়ে চলতে পারে এবং আলোর বেগে চলে। তাহলে তিনটে তাপ তোমরা বুঝে গেলে। এবার এখান থেকে একটা ইম্পর্টেন্ট কনসেপ্টে আসবো, যে তাপ প্রয়োগে বস্তুর কি কি চেঞ্জেস হয়। তো আমার কোশ্চেনটা বোঝা গেল, এবং সেখানে আমি 3-4টে পয়েন্ট আমি বলে দেবো, সেটা তুমি বুঝতে পারবে। বা বলতে পারি তাপের বহিঃপ্রকাশ, মানে তাপের ফলে কি কি হয়, তাপের বহিঃপ্রকাশ, যেটা মানে হচ্ছে তাপের প্রভাবের ফলে কি কি হতে পারে। 1 নম্বর জিনিস হচ্ছে উষ্ণতার পরিবর্তন, দেখলে তোমরা আগেই, উষ্ণতার পরিবর্তন হয়, পরিবর্তন হয়। 2 নম্বর যেটা হয় সেটা হচ্ছে অবস্থার পরিবর্তন হতে পারে, লীন তাপে বলছি কেসটা, অবস্থার পরিবর্তন হয়। আর কি কি হতে পারে, আর একটা জিনিস হতে পারে বস্তুর আয়তনের পরিবর্তন হয়। বস্তুর আয়তন মানে কি, বস্তু কতটা জায়গা নিয়ে থাকে, আমি বলছি ব্যাপারটায়, বস্তুর আয়তন পরিবর্তন হয়। যেমন তোমার এখানে জল ছিল, এইটুকুনি জল ছিল, বুঝছো, এটুকুনি জল ছিল, এই জলের তাপমাত্রা হচ্ছে মনে করো 50°C। এটা তুমি এটা বুনসেন বার্নারে হিট করছো, এরকম করে হিট করছো, হিট দিচ্ছ, হিট দেওয়ার ফলে এটা প্রথমে পৌঁছালো, এবং এটা ক্লোজ, মানে উপরে ঢাকনা মারা আছে, ওকে, এটা পৌঁছালো মনে করো 100°C তাপমাত্রায়, হিট তখনও দেওয়া হচ্ছে কন্টিনিউ, ওকে। কিছুক্ষণ পর তোমার দেখবে সমস্ত জল যখন বাষ্প হয়ে যাবে, তখন ওই বাষ্পটা হচ্ছে পুরো একদম তোমার যে পাত্রটা, সেই পাত্রের জায়গাটা নিয়ে নিচ্ছে। তাহলে তোমার প্রথমে জলের আয়তন ছিল এইটুকুনি, এখন তোমার যে বাষ্প হলো তার আয়তন কোথায়, এত দূর হয়ে গেল, তার মানে আয়তনের একটা পরিবর্তন হলো বস্তু, ওকে, তাই তাপ প্রয়োগ হচ্ছে। তো এটাই আমি বলতে চাইছি এখানে, ওকে। আরো অনেক কিছু আছে, তো এই 3টে পয়েন্ট মনে রাখলেই তোমার হবে, এবং 3টে পয়েন্ট তোমরা এক্সপ্লেন করতে পারবে যে কোনো এক্সাম্পল দিয়ে। প্রথম এক্সাম্পলটা উষ্ণতা পরিবর্তন কি করে হয় আমি দেখিয়ে দিয়েছি ওখানে। জলের যে ইয়েটা তোমার সেন্সিবল হিটের যে এটা বোধগম্য তাপ যেটা আছে, তার এক্সাম্পলটা তোমরা লিখে দিতে পারবে। অবস্থার পরিবর্তন কি করে হয়, এই লেটেন্ট হিট বা লিন তাপ, সেটা দিয়ে তোমরা বুঝিয়ে দেবে। তারপরে তোমাদের যে বস্তুর আয়তনের পরিবর্তন কি করে হয় সেটা এখান থেকে বুঝিয়ে দেবে। তো এটা গেল। এবার তো এবার হচ্ছে তাপকে আমরা মাপবো কি করে, নেক্সট যে ব্যাপারটা আসছি আমাদের। তো বুঝলাম যে তাপ কি, কত রকমের তাপ হয়, তাপ প্রয়োগে বস্তুর কি হতে পারে বা কি না হতে পারে। এবার আমরা আসবো তাপটা কি করে মাপবো, অর্থাৎ তাপ আমরা কিভাবে পরিমাপ করব, কিভাবে পরিমাপ করব, ওকে। তো এইটা আমাদের এবার কোয়েশ্চেন মার্ক। তো কিভাবে মাপবো, আচ্ছা এখানে একটা জিনিস আছে, এইটা বস্তুর মধ্যে কি তাপ আছে সেটা মাপতে পারি না, কিন্তু বস্তু কতটা তাপ ছাড়লো বা নিল সেটা মাপতে পারি, এটা মনে রাখবে। অর্থাৎ বস্তুর মধ্যে কি পরিমাণ তাপ আছে সেটি মাপা যায় না। কি মাপতে পারে, আর মাপতে পারি বস্তু কতটা তাপ নিল বা দিল, সেটা আমরা মাপতে পারি, সেটা আমরা মাপতে পারি, ওকে। মানে বস্তুর মধ্যে কি তাপ আছে সেটা মাপতে পারি না, বস্তু কতটা তাপ ছাড়লো বা কতটা নিল সেটা মাপতে পারি, এবং সেটা যে মাপা হয় তার একক ক্যালোরি
মিতি। মিতি মানে হচ্ছে মেজারমেন্ট বা পরিমাপ, আর ক্যালোরি হচ্ছে তাপের একক। তাপের একক। এবং এই ক্যালোরিমিতির সংজ্ঞাটা হচ্ছে কি, সিম্পল, বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাপই হচ্ছে ক্যালোরিমিতি। একটা কথায় লেখা হচ্ছে ব্যাপারটাকে, অর্থাৎ বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত যে তাপের যে পরিমাপ, সেটি হচ্ছে তোমার ক্যালোরিমিতি, তাকেই বলে ক্যালোরিমিতি। ক্যালোরিমিতি। অলরাইট, এবার আমরা আসি তোমার তাপের যে একক, সিজিএস পদ্ধতিতে যে তাপের একক সেটাকে বলে ক্যালোরি। আর এসআই পদ্ধতিতে জুল বলে, কারণ কি তাপ তো একটা শক্তির একক জুল হয়, তাই তাপের একক জুল। এবার এই ক্যালোরি আর জুলের মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি হচ্ছে, ক্যালোরিকে লেখা হয় CAL দিয়ে, CAL হিসাবে। তাহলে 1 ক্যালোরি হচ্ছে 4.2 জুল। ওকে, এবার এখানে ছোট একটা প্রবলেম করে দিই। যদি তোমাকে বলা হয় কোশ্চেন, 10 ক্যালোরি সমান কত জুল, জুলকে যে লেখা যায়, ওকে, তাহলে তুমি কিচ্ছু করবে না, জাস্ট গুণ করে দেবে। তুমি জানো যে 1 ক্যালোরি সমান 4.2 জুল, অতএব 10 ক্যালোরি সমান 10 ইন্টু তোর 1 ক্যালোরি। এবার সিটা ছোট হাতে হবে, হ্যাঁ, বড় হাতে না, ছোট হাতে। তো 10 ইন্টু 1 ক্যালোরি মানে তোমার কত, 4.2 জুল। তাহলে এবার গুণ করলে 42 জুল। তাহলে 1 ক্যালোরি সমান, এই 10 ক্যালোরি সমান 42 জুল। এর প্রবলেম গেল। তো এইবার আমরা ক্যালোরিমিতিতে কি বলেছি, আমরা বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপটা মাপতে পারি, তাকে বলে ক্যালোরিমিতি। তাহলে আমরা যে বোধগম্য তাপ বা সেন্সিবল হিট, অর্থাৎ একটা বস্তু আছে, তাহলে বোধগম্য তাপ বা সেন্সিবল তাপটা মাপছি, অর্থাৎ বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করছে, কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল। এবার দেখো, ভালো করে ব্যাপারটা বুঝবে। তিনটে এক্সাম্পল দেবো, সেই তিনটে জিনিসের উপর নির্ভর করে। তাও কি নির্ভর করছে আমি বলে দিচ্ছি, তারপরে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। নির্ভর করে হচ্ছে 1 নম্বর বস্তুর ভর, 2 নম্বর হচ্ছে বস্তুর আপেক্ষিক তাপ, এটা কি সেটা আমি পরে বলছি, আপেক্ষিক তাপ। আর 3 নম্বরটা হচ্ছে বস্তুর উষ্ণতার পরিবর্তন। ওকে, এবার এটাকে, বস্তুর ভরটা হচ্ছে m, আর বস্তুর আপেক্ষিক তাপকে আমরা s দিয়ে লিখি, আর উষ্ণতার পরিবর্তন মানে হচ্ছে একটা টেম্পারেচার ছিল, তার একটা টেম্পারেচার হলো। ওকে, তো মনে করি বস্তু গরম হলো, হচ্ছে বস্তু যদি গরম হয়, তাহলে মনে করো T1 থেকে T2 হলো, তাহলে T2টা বড় হবে T1 থেকে, যেহেতু বস্তু গরম হচ্ছে তাই T2টা বড় হবে। ওকে, তাহলে বস্তু দ্বারা, এবার যদি বস্তু গরম হচ্ছে মানে বস্তু তাপ গ্রহণ করলো, অর্থাৎ বস্তু যেহেতু গরম হচ্ছে, বস্তু গরম হলে
তাপ গ্রহণ করছে, তাপ গ্রহণ করে। ওকে, তো এবার যে গৃহীত তাপকে বলা হয় কিউ দিয়ে, গৃহীত তাপকে আমরা কিউ অক্ষর দিয়ে লিখি। ওকে, এবং এই কিউটা হচ্ছে তিনটে রাশির গুণফল, এম ইন্টু এস ইন্টু উষ্ণতার পরিবর্তন। অর্থাৎ যেহেতু পরিবর্তন মানে কি, T2 হলো আর T1 ছিল, তারপর পরিবর্তন কত, T2 মাইনাস T1। তো এইটাই হচ্ছে তোমাদের ক্যাপিটাল স্মল টি, হ্যাঁ স্মল টি লিখছি আমি, স্মল টি লিখে দিচ্ছি, স্মল টি লিখে দিচ্ছি। T1 T2, T2 ছিল T1 থেকে বড়, স্মল লিখে দিচ্ছি, T1 T2। তো এইটাই হচ্ছে তোমার তাপের মাপার যে ম্যাথামেটিক্যাল ইকুয়েশন, অর্থাৎ এই সমীকরণ দিয়েই আমরা তাপ মাপতে পারি। এই সমীকরণে এম এস এগুলো সব বসিয়ে দিয়ে আমরা বস্তু দ্বারা গৃহীত বর্জিত তাপ মাপতে পারি। ওকে, এবার এখানে একটা জিনিস খেয়াল করো, যে বস্তু যদি ভরটা বেড়ে যায়, সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি, এখানে একটা 1 কেজি ভরের একটা 1 কেজি জল আছে, এখানে 1 কেজি জল আছে, 1 কেজি। ওকে, আর এদিকে মনে করো 5 কেজি জল আছে, 5 কেজি, অনেক বড় বেশি জল আছে। এবার তুমি গরম করছো এবং এর টেম্পারেচার আছে মনে করো 30 ডিগ্রি সেলসিয়াস, এরও 30 ডিগ্রি সেলসিয়াস আছে। অলরাইট, তো এইবার তুমি কি দূরে জল আছে, হ্যাঁ অর্থাৎ জলই আছে। এইবার আমি গরম করছি, এটা এখানে হিট দিচ্ছি আর এখানেও হিট দিচ্ছি, এবং এর টেম্পারেচার আমি বাড়িয়ে করলাম হচ্ছে মনে করো 35 ডিগ্রি সেলসিয়াস, এবং এরও করলাম 35 ডিগ্রি সেলসিয়াস। এর আমাকে জিনিস দেখে বলো যে কোনটায় বেশি হিট লাগবে। তুমি আরামসে বলতে পারবে যেহেতু এখানে জলটা কম আছে তাই এখানে কম হিট লাগবে, আর এখানে জলটা বেশি আছে তাই এখানে বেশি হিট লাগবে একই টেম্পারেচার পৌঁছাতে। অর্থাৎ দুটোকেই আমি একটাতে আছে 5 কেজি, একটা আছে 1 কেজি জল, জল মানে ওয়াটার, এখানে আছে ওয়াটার। এবার টেম্পারেচার যে দুজনাকেই আমি সেম জায়গায় নিয়ে যাচ্ছি, অর্থাৎ 30 থেকে, একেও নিয়ে যাচ্ছি 35 ডিগ্রি সেলসিয়াস, আর একেও 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস নিয়ে যাচ্ছি। তাহলে যে কেউ বলতে পারবে যে এই 5 কেজি যে ভরটা আছে জলটা, তাকে অনেক বেশি হিট দিতে হবে, বেশি হিট বা বেশিক্ষণ গরম করতে হবে, বেসিক্যালি বেশিক্ষণ গরম করতে হবে, মানে বেশি বেশি হিট নিচ্ছে। তাহলে তাহলে বেসিক্যালি যে বস্তুর যে গরম হবে কতটা, সেটা বস্তুর ভরের উপর ডিপেন্ড করছে, এবং ভর বাড়লে এটাও বেড়ে যাচ্ছে, তাই এটা এখানে এলো। ওকে, আর যে সেই এসটা হচ্ছে ডিপেন্ড করছে মেটেরিয়ালের উপর। অর্থাৎ কেমন, প্রথমটা বুঝতে পারলে, এটাতে এম এর ব্যাখ্যাটা। এবার এস এর ব্যাখ্যাটা বলছি আমি। মনে করো এখানে জল নিয়েছি, 1 কেজি জল, 1 কেজি জল, আর এখানে আমি নিয়েছি 1 কেজি পারদ। এবার দুজনকে গরম করছি, একেও মনে করো এবং এই বার্নারগুলোর যে হিট দুটো সেম, অর্থাৎ এটা থেকে 10 মিনিট গরম করা হয়েছে, এটাকে 10 মিনিট গরম করা হয়েছে, এবং এর আচ্ছা 10 মিনিট না, মিনিটটা ভুলে যাও, এখন গরম করা হচ্ছে ধরো। এবার এর টেম্পারেচার আমি বাড়ালাম হচ্ছে 30 থেকে 35, এরও 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, দুটোই ঠিক আছে, ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা দেখব যে একে হিট করতে যে তাপ লাগবে, একে হিট করতে সেম তাপ লাগবে না, যদিও দুটোর ভর সমান এবং দুটো টেম্পারেচার ডিফারেন্সটা সমান। এই যে এটাও সমান, এটাও সমান।
তাহলে এটা ডিপেন্ড করছে এস এর ওপর, পদার্থের মেটেরিয়ালের ওপর, অর্থাৎ এসটা ডিপেন্ড করছে হচ্ছে মেটেরিয়ালের ওপর, কোন মেটেরিয়াল নিচ্ছি। জলের জন্য আলাদা হবে, পদার্থের জন্য আলাদা হবে। এই কারণেই তোমার কি বলে যে কিউটা এস এর উপর ডিপেন্ড করছে। তাই এটা বোঝা গেল কিউটা কেন এস এর উপর ডিপেন্ড করছে। তাই এবার আসছি আমরা টেম্পারেচারের ব্যাপারটা, T1 মাইনাস T2, অর্থাৎ T2 মাইনাস T1, এটা চেঞ্জ করলে হলে কি করে হিট চেঞ্জ হয়। মনে করো একটা জল নিয়েছি, জলটা হচ্ছে আছে 1 কেজি জল আছে, আর এখানেও একটা 1 কেজি জল আছে, 1 কেজি। এবার একে হিট দেওয়া হচ্ছে এবং একেও হিট দেওয়া হচ্ছে। এর টেম্পারেচার মনে করো 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস বাড়াচ্ছি, আর এর 30 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস বাড়াচ্ছি। তো এখানে জিনিস তুমি বুঝতে পারছো, দুটোর যে ভর সেম রেখেছি এবং দুটো সেম মেটেরিয়াল, এও জল এও জল, তাই এর এর যে এমটাও সমান, এর এমটাও সমান, এর এস আর এর এসও সমান। শুধুমাত্র এর টেম্পারেচারটা আমি কম বাড়িয়েছি, মানে 5 ডিগ্রি সেলসিয়াস বাড়িয়েছি, আর এর বাড়িয়েছি আমি হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস। তাহলে অবশ্যই যে কেউ বলতে পারবে যে একই জল পরিমাণ জলকে যদি কাউকে বেশি গরম করতে হয় তাহলে বেশিক্ষণ হিট করতে হচ্ছে, তাই এক্ষেত্রে বেশি হিট লাগছে, বেশি মানে কিউ লাগছে। তাই এটা এইভাবে আসে এগুলো, মানে সমানুপাতিক বেসিক্যালি, মানে কিউটা হচ্ছে এম এর সঙ্গে সমানুপাতিক, এম বাড়লে কিউ বাড়বে, এম কমলে কিউ কমবে। সরল সম্পর্ক ব্যাস সম্পর্ক, যেটা তোমরা অঙ্কে করেছো, বা কিউটা হচ্ছে এর সঙ্গে সরল সম্পর্ক ব্যাস সম্পর্ক, এবং যে টেম্পারেচার পরিবর্তন সেটাও সরল সম্পর্ক ব্যাস সম্পর্ক হবে যদি তোমার সরল সম্পর্ক হবে। অর্থাৎ কিউটা হচ্ছে এম এর সঙ্গে সরল সম্পর্ক, কিউটা হচ্ছে এর সঙ্গে সরল সম্পর্ক, আর কিউটা টেম্পারেচার ডিফারেন্সের সঙ্গে সরল সম্পর্ক। অর্থাৎ এদের পরিমাণটা বাড়লে এটাও বাড়বে, কমলে কমবে। ওকে, তো এই তিনটে কম্বাইন করে আমাদের যে মেন ফর্মুলা কিউ ইকুয়াল টু এম এস T2 মাইনাস T1, আচ্ছা T2 মাইনাস T1 মানে টেম্পারেচার পরিবর্তন, সেটাকে আমরা ডেল্টা টি লিখতে পারি। ডেল্টা টি মানে বেসিক্যালি কিছুই না, এইটাকে লিখলাম, অর্থাৎ এটাকে লিখি একবারে এম ইন্টু এস ইন্টু ডেল্টা টি। ডেল্টা টি মানে হচ্ছে টেম্পারেচারের পরিবর্তন, পরিবর্তন। ওকে, তো এবার কিছু একটা প্রবলেম করা যাক, তাহলে এটা ক্লিয়ার হবে। তো ফার্স্ট একটা প্রবলেম, আচ্ছা এখানে আরেকটা প্রবলেম করার আগে আমি একটা জিনিস বলে দিই, এস এর সংজ্ঞাটা তাহলে, এবং এস এর এককটা। তাহলে কিউ ইকুয়াল তুমি পাচ্ছ এম এস ডেল্টা টি বা টি। এবার এখানে এর এককটা কি, আচ্ছা এখানে এসটা কি হচ্ছে, তাহলে এসটা হচ্ছে তোমার কিউ বাই এম ডেল্টা টি। কি করলাম আমি, এই ডেল্টা টি আর এমটা নিজে নিয়ে চলে এলাম এইদিকে, যেটা লিখলাম। এবার সিজিএস এবং এসআই পদ্ধতির এককগুলো লিখবো। সিজিএস এ তোমার যে এস এর একক, এস এর একক সেটা কি হবে, সেটা তুমি দেখতে পাবে। কিউ মানে কি, কিউ বেসিক্যালি সিজিএস এ ক্যালোরি বললাম আগেই আমি, তাপের একক ক্যালোরি, কিউটা তাপ। এম মানে হচ্ছে ভর, ভরের একক হয় গ্রাম। আর ডেল্টা টি এটা মানে টেম্পারেচারের একক, অর্থাৎ 10 ডিগ্রি সেলসিয়াস থেকে 20 ডিগ্রি সেলসিয়াস বাদ দিচ্ছ সিজিএসে বলছি, তাই মনে করো এটা করছে ধরো মনে করো, তাই তোমার হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস পাচ্ছ। তো এর একক ডিগ্রি সেলসিয়াস, তাহলে এখানে লেখো ডিগ্রি সেলসিয়াস। এটাকে যদি ভালো করে লেখো পাবে ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। এটা সিজিএস এর একক, এস এর সিজিএস এর একক। ওকে, এবার এসআই পদ্ধতিতে কি একক হবে, এসআই পদ্ধতিতে হবে কিউ। এসআই পদ্ধতিতে যে এস এর এককটা হবে, এস এর যে একক কিউ মানে কি, কিউ মানে হচ্ছে তাপের একক, সেটা এসআই জুল। যে এম মানে ভর, ভরের একক এসআই কেজি। আর এটাকে আমরা লিখি হচ্ছে কেলভিন, এসআই পদ্ধতিতে কেলভিন হয়, তোমাদের মনে আছে হয়তো প্রথম চ্যাপ্টারে ওটা পড়ানো হয়েছিল। তো জুল, কেজি ইনভার্স, কেলভিন ইনভার্স।
তাহলে এসআই পদ্ধতি হচ্ছে এই এককটা, আর সিজিএস পদ্ধতি হচ্ছে এটা এককটা। তো এবার এর সংজ্ঞাটা আমরা এবার তৈরি করা শিখবো এখান থেকে, কি করে সংজ্ঞাগুলো তৈরি করা হয়। সংজ্ঞাগুলো তোমরা মুখস্থ করবে না, তৈরি করা শেখো কিভাবে সংজ্ঞাগুলো তৈরি হয়। অর্থাৎ আপেক্ষিক তাপ, এস কে বলা হচ্ছে আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট। আপেক্ষিক তাপ এর সংজ্ঞা। ওকে, এর সংজ্ঞা। তো সংজ্ঞাটা আমি এবার বলি, কি লিখবে। সংজ্ঞাটা হচ্ছে, তোমরা জানো কিউ ইকুয়াল টু এমএসটি। তো আমি সিজিএস এ বলছি, এসআই তোমরা নিজে চেষ্টা করো কিভাবে করতে হয়। এমএস ডেল্টা টি। ওকে, তাহলে সিজিএসটা বলছি। হ্যাঁ, সিজিএস। তো সিজিএস এ এমটা হয় গ্রাম। তাহলে যখন কোনো কিছু সংজ্ঞা করবে তখন এম এর জায়গায় লিখবে 1, আর এইটার জায়গায় লিখবে হচ্ছে তোমার, ডান দিকে এটা রেখে দেবে, শুধু বাঁ দিকে সব টার্মগুলোকে এক করে দেবে। এক, এটা 1 গ্রাম, এটা 1 ডিগ্রি সেলসিয়াস। তা ডেলটি মানে হচ্ছে উষ্ণতার পরিবর্তন, সেটা হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস। আর বস্তুর ভর হচ্ছে 1 গ্রাম। তাহলে এটা যদি তুমি করো তাহলে তুমি এখানে পাচ্ছ কিউ ইকুয়াল টু এস। মানে সবগুলো যদি বসিয়ে দাও এক এক করে, কিউ ইকুয়াল টু এস। এম এর জায়গায় যদি 1 বসাও, এর জায়গায় যদি 1 বসাও, তাহলে এম কিউ ইকুয়াল টু এস পাচ্ছ, তাই তো। মানে এটা কিউ ইকুয়াল টু 1 ইন্টু এস ইন্টু 1, মানে কিউ ইকুয়াল টু এসটা পাচ্ছ। তাহলে এই যে ম্যাথামেটিক্যাল ফরমেশন, এখান থেকে আমরা সংজ্ঞা তৈরি করবো। সংজ্ঞাটা কি বলবো, অর্থাৎ কোনো বস্তুর বস্তুর ভর 1 গ্রাম, ভর 1 গ্রাম হলে, যদি 1 গ্রাম ধরেছি আমরা, এবং বস্তুটির উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে, আমি এখানে বৃদ্ধি করতে বলছি, বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ দিতে হয় বস্তুটাকে, বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ, যে পরিমাণ তাপ বস্তুটি নেয় তাকে বলে সিজিএস পদ্ধতিতে বস্তুটির আপেক্ষিক তাপ। তাই এখানে মুখস্থ করার কিছু নেই, সংজ্ঞা নিজে তৈরি করা যাবে। বা ব্যাকারে লিখবে, তাকে বলা হচ্ছে এক, বেসিক্যালি কি বলে সিজিএস পদ্ধতিতে, ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। এসআই পদ্ধতিতে তোমরা নিজেরা করবে। এবার আপেক্ষিক তাপের মানে কি, যেমন জলের আপেক্ষিক তাপ, জলের আপেক্ষিক তাপ 4 ডিগ্রি সেলসিয়াসে মানে জলের আপেক্ষিক তাপ আমরা 1 ধরি, চলো সিজিএস পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে 1 ক্যালোরি গ্রাম ইনভার্স বা ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। এটার মানে কি, এটার মানে হচ্ছে, এর মানেটা হচ্ছে 1 গ্রাম জলকে, ওকে, 1 গ্রাম জলকে 1 ডিগ্রি সেলসিয়াস যে উষ্ণতা, এটা বাড়াতে 1 ক্যালোরি তাপ প্রয়োগ করতে হবে, তাপ দিতে হবে। এটা মানে হচ্ছে এটা, মানে 1 গ্রাম জলকে তুমি যদি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াও তাহলে তোমাকে 1 ক্যালোরি তাপ দিতে হবে। এটা হচ্ছে জলের আপেক্ষিক তাপের যে সিজিএস ব্যাপারটা সেটা। অলরাইট, এবার তোমাকে প্রমাণ করতে হবে যে, প্রমাণ করো
প্রমাণ করো 1 ক্যালোরি সমান 1 ক্যালোরি না, 1 ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স সমান হচ্ছে 4200 জুল কেজি ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। এটা তো কেলভিন ইনভার্স, এসআই বলছে কেলভিন 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 ইনভার্স। তো এটা তোমার প্রমাণ করতে হবে। তো কীভাবে প্রমাণ করবে? তো এটা প্রমাণ করতে গেলে দেখো, তো আমি এটা লিখে দিচ্ছি। কি লিখবো? 1 ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। এগুলো মুখস্থ করার নেই, এগুলো সব এমনি হবে। 1 ক্যালোরি, নিচে হচ্ছে 1 গ্রাম, আর হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস, জাস্ট নিচে চলে গেল ওটা। এবার 1 ক্যালোরির সময় আমরা জানি কি 4.2 জুল। ওকে, আর 1 গ্রাম মানে কত? 1 গ্রাম মানে হচ্ছে 1/1000 কেজি, তাই তো? 1000 গ্রাম মানে হচ্ছে 1 কেজি হয়। তাহলে 1 গ্রাম মানে কত? 1/1000 কেজি। ব্যাস ওটাই লিখেছি আমি এখানে, ওটাই এখানে লিখেছি। আর এটা যেহেতু টেম্পারেচার পরিবর্তন, মানে মনে করো 10 ডিগ্রি সেলসিয়াস আর 9 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যে পরিবর্তনটা, সেটা হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস। এবার যদি কেলভিনে নিয়ে যাই আমি, 273 যোগ করতে হবে কেলভিন থেকে, ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিন, তাই এটা 283 কেলভিন, আর এখানে হচ্ছে 282 কেলভিন, এর ডিফারেন্স হচ্ছে 1 কে। তাই বেসিক্যালি এই 1 ডিগ্রি সেলসিয়াস এই প্রবলেমের ক্ষেত্রে আর 1 কেলভিন আমরা লিখতে পারি, যেহেতু দুখানা হচ্ছে টেম্পারেচারের মানে পরিবর্তন। ওকে, তাহলে এটাকে তুমি লিখতে পারো 1 কে। এবার 1000 টাকা উপরে চলে যাবে, 4.2 ইন্টু 1000, এখানে যে লিখে রাখো কেজি, 1 কেজি ইন্টু 1 কেলভিন, এর গুণ করলে হয় তোমার উপরে 4200 পেয়ে যাচ্ছ। জুলটা থাকলো, কেজিটা উপরে গেলে কেজি ইনভার্স, কেটা উপরে কে ইনভার্স। তাহলে এটা প্রমাণ হয়ে গেল আমাদের। এগুলো আমার পরে ম্যাথমেটিক্যাল প্রবলেমে লাগবে। এবার আমি একটা প্রবলেম করাই, যে আমরা জানি যে প্রবলেম 1, 10 গ্রাম জলের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস থেকে 50 ডিগ্রি সেলসিয়াস করতে কতটা তাপ লাগে? কতটা তাপের প্রয়োজন? দেওয়া আছে জলের যে আপেক্ষিক তাপ এস, সেটা হচ্ছে 1 সিজিএস ইউনিট। তো তোমাকে তাপটা বের করতে হবে, কতটা জল তাপ নিয়েছে। তাহলে আমরা জানি, আমরা অনেক কিছু জেনে গেছি এখন অলরেডি। আমরা জানি যে কোনো বস্তু দ্বারা, তাহলে এখানে বস্তু মানে জলটা, অর্থাৎ জল দ্বারা গৃহীত তাপ হচ্ছে ডিপেন্ড করে কি এম ইন্টু এস ইন্টু ডেল্টা টি। এখানে এম হচ্ছে জলের ভর, এসটা হচ্ছে জলের আপেক্ষিক তাপ, জলের আপেক্ষিক তাপ, আর ডেল্টা টি হচ্ছে তাপমাত্রার পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন। এবার জলের ভর অলরেডি দেওয়া আছে কত? 10 গ্রাম। আপেক্ষিক তাপ তো অলরেডি 1 দিয়ে দিয়েছি, 1 সিজিএস এককে, সিজিএস এককে।
আর ডেল্টা টিটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন, কত হলো আর কত ছিল, অর্থাৎ 50 ডিগ্রি সেলসিয়াস হলো, তার থেকে 10 ডিগ্রি সেলসিয়াস মানে পরিবর্তনটা হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এবার অতএব আর এটাকে কিউ দিয়ে লেখা হয় তাপ, কিউ ইকুয়াল টু এম মানে 10 ইন্টু এস ইন্টু টি, টি হচ্ছে ডেল্টা টি 40, এইটা হচ্ছে ক্যালোরি, যেহেতু সব সিজিএসে নিয়েছি, এটা করলে হচ্ছে 400 ক্যালোরি পাচ্ছ, অর্থাৎ 400 ক্যালোরি জলকে 400 ক্যালোরি হিট যদি দেওয়া হয়, অর্থাৎ 10 গ্রাম জলকে 10 ডিগ্রি থেকে 50 ডিগ্রি করতে আমাদের 400 ক্যালোরি তাপ দিতে হবে, তাহলে গিয়ে ওর তাপমাত্রা তখন বেড়ে যাবে। এবার যদি বলে এটা এসআই কত হবে, তাহলে এটা এসআই করলে কি হয়, 400-র সঙ্গে 4.2 গুণ করে দাও, দিয়ে জুলে পেয়ে যাচ্ছ। এই গুণটা করলে কত হচ্ছে, গুণটা করলে হচ্ছে ওকে, আর হচ্ছে তোমার 16.8 ইন্টু 100, অর্থাৎ 1680 জুল। ওকে, এবার আরেকটা প্রবলেম দিচ্ছি, এবার হচ্ছে মিক্স, এককটাকে মিক্স করে দেবো যাতে তোমাদের প্রবলেমটা করতে প্রবলেম হয়, তাহলে শিখতে পারবে। প্রবলেম নাম্বার 2, মনে করো 1 কেজি জলের তাপমাত্রা 70 ডিগ্রি সেলসিয়াস থেকে 50 ডিগ্রি সেলসিয়াস করলে কতটা তাপ নিষ্কাশন করতে হবে, কতটা তাপ নিষ্কাশন করতে হবে। ওকে, তো এবার দেখো, এবার আমি আর ডিপে করছি না, আমি জাস্ট করে দিচ্ছি কি হবে, কিউ ইকুয়াল টু তোমার জানো এমএসটি, এককগুলোকে সব সেম রাখতে হবে। এই কিউটা হচ্ছে বর্জিত তাপ, বর্জিত তাপ, কারণ বর্জিত তাপ আর গৃহীত তাপ সেমই হয়, বর্জন করার সময় তাপমাত্রা কমে যাবে আর গ্রহণ করার সময় তাপমাত্রা ছাড়বে। তাহলে এবার এখানে এমটা হচ্ছে কত, 1 কেজি, যেহেতু এটা সিজিএস এ করতে হবে, সবকিছু আমাদের সব সেম ইউনিট রাখতে হবে, তাহলে 100 গ্রাম, এই 1000 গ্রাম। আর এদিকে তোমার এসটা হচ্ছে 1 হয় জলের, সিজিএস এ, সিজিএস এ করছি সব আমি। আর ডেল্টা টিটা হচ্ছে 70 ডিগ্রি সেলসিয়াস থেকে 50 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ তুমি 50 মাইনাস টোটাল পরিবর্তনটা কত কত, সেটা হচ্ছে 70 - 50, তুমি 50 - 70 করতে পারতে, সেটা -20 আসতো, -20 আসলে এখানে একটা মাইনাস চলে আসতো, মাইনাস মানে বর্জন করছি, তো আমরা যেহেতু বর্জিত লিখে দিচ্ছি তাই মাইনাস করছি না, তাই এখানে 20 লিখে দিচ্ছি আমরা পরিবর্তনটা, 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা বসিয়ে দাও এখানে, 1000 ইন্টু 1 ইন্টু 20 ক্যালোরি, অর্থাৎ 2 1 2 3 4 ইন্টু 10⁴ ক্যালোরি, এত ক্যালোরি তাপ ছাড়বে। ওকে, তুমি যদি 50 - 70 করতে, তাহলে তোমার -20 আসতো, সেক্ষেত্রে এটা মাইনাস চলে আসতো, ওটা মানেও কোনো তাপ ছাড়া, তো ওটা করলেও তোমার কোনো প্রবলেম নেই, ওটাও অ্যাকসেপ্টেবল, তো সেক্ষেত্রে মাইনাস দিয়ে লিখবে, তো একসঙ্গে তাপ ছাড়বে না, লিখে দেবে মাইনাস। তো এই প্রবলেমটা গেল। এবার নেক্সট একটা থিওরি পড়াই, নেক্সট থিওরিটা হচ্ছে ক্যালোরিমিতির প্রিন্সিপাল। ক্যালোরিমিতি মানে তাপের পরিমাপটা হচ্ছে কি, ক্যালোরিমিতি, ক্যালোরিমিতি। তো এই যে ক্যালোরিমিতি আছে, এই ক্যালোরিমিতির একটা মূল নীতি আছে, প্রিন্সিপাল, এটা পরীক্ষায় আসে, এটা পরীক্ষা তো ঠিক আছে তুমি পারবে, কিন্তু এটার ব্যাপারটা কি সাইন্টিফিক্যালি সেটা শেখো। এর যে নীতিটা বলছে,
আমি প্রথমে ছবি আঁকি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে আরো। একটা ক্লোজ সিস্টেম নিলাম। ক্লোজ সিস্টেম মানে হচ্ছে এই সিস্টেমটা একটা বদ্ধ সিস্টেম নিলাম। বদ্ধ সিস্টেম মানে তন্ত্র বলে। একটা বদ্ধ সিস্টেম, অর্থাৎ বাইরে থেকে তাপ যাবে না, এই সরি, হ্যাঁ, বাইরে থেকে তাপ ভেতরে আসবে না, ভেতর থেকে তাপ বাইরে যাবে না। এটা মানে হচ্ছে তাপের আদান প্রদান বাইরে থেকে শূন্য, অর্থাৎ তাপের আদান প্রদান হচ্ছে শূন্য, কিছুই না। অর্থাৎ বাইরে তাপ যাবে না, বাইরে বাইরে থেকে তাপ ভেতরে আসবে না, বাইরে থেকে তাপ ভিতরে আসবে না, এবং ভিতর থেকে তাপ বাইরে যাবে না। এটা এইবার আমি কি করলাম, এখানে একটা বস্তু দিলাম এ, এবং এটা হচ্ছে টেম্পারেচার হচ্ছে T1, আর একটা বস্তু নিলাম হচ্ছে বি, আর একটা বস্তু নিলাম বি, যার টেম্পারেচার T2, দুটো টাচ করে রাখা আছে, এবং T1টা হচ্ছে T2 থেকে বড়। তার মানে কি? তার মানে হচ্ছে T1টা হচ্ছে গরম আর এটা ঠান্ডা। ঠান্ডা হচ্ছে মানে এর সাপেক্ষে ঠান্ডা। এইবার কি হবে, এটা কি হবে, এটা তুমি দেখতে পাবে যে যদি এটা গরম, তাই এ থেকে তাপটা বিয়ের দিকে যাবে, বিয়ের দিকে যাবে। ওকে, তাই এ হচ্ছে বিয়ের থেকে গরম, বিয়ের থেকে গরম, এদেরকে বদ্ধ সিস্টেমে, বদ্ধ সিস্টেম না, পরে বলছি, বদ্ধ সিস্টেম কেন নিয়েছি সেটা পরে বলছি। এদেরকে স্পর্শ করে রাখলে, স্পর্শ করে রাখলে একটি এ থেকে বিয়ের দিকে তাপ যাবে, এ থেকে বিয়ের দিকে তাপ প্রবাহ ঘটবে, তাপ প্রবাহ ঘটবে। রাইট, তুমি জানলে এখান থেকে, সিম্পল, যে কেউ বুঝতে পারবে। এইবার আর কয়েকটা জিনিস ধরে নিই। এর যে ভর সেটা হচ্ছে m1, এর ভর হচ্ছে m2, অর্থাৎ এর ভর হচ্ছে m1 আর বি এর ভর হচ্ছে m2। আচ্ছা, এই টিগুলো ছোট হাতে লিখছি, হ্যাঁ, তাহলে ভালো হবে। T1 T2 T2। এইবার এবং এর তাপমাত্রা হচ্ছে T1 আর বি এর তাপমাত্রা হচ্ছে T2। এরা যেহেতু গরম, তাই এ থেকে বি এর দিকে তাপ যাচ্ছে। এবার তাপ যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, তার মানে কি, একসময় কি হবে, একসময় এ ঠান্ডা হতে থাকবে আর বি হচ্ছে গরম হতে থাকবে, এবং এই তাপ প্রবাহ ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত দুটো বস্তুর তাপমাত্রা সমান না হয়, তাই তো? অর্থাৎ তাপ প্রবাহ ঘটার ফলে, তাপ প্রবাহের ফলে এ ক্রমশ ঠান্ডা হবে, এবং বি ক্রমশ
গরম হবে। এবং এই তাপ প্রবাহ ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত দুজনের উষ্ণতা সমান না হয়। এবং এই প্রবাহ বন্ধ হবে কখন? বন্ধ হবে যখন এ এবং বি এবং বি এর উষ্ণতা সমান হবে। এবং ধরি এদের যে উষ্ণতা সেটা হচ্ছে টি, অর্থাৎ যখন বন্ধ হলো সেই সময় তাপমাত্রা হলো টি হয়ে গেল। টি হলো দুজনেরই তাপমাত্রা, টি হলো দুজনেরই উষ্ণতা। ওকে, অর্থাৎ এ বস্তু কি হলো, এর ক্ষেত্রে হচ্ছে T1 থেকে টি গেল, আর বি এর ক্ষেত্রে কি হলো, T2 থেকে টি হলো। তাহলে এখান থেকে একটা জিনিস বুঝতে পারছো যে T1টার থেকে টিটা বড়, এই T1টা টি থেকে বড়, কারণ এ বস্তু ঠান্ডা হয়েছে, তার মানে ঠান্ডা হতে গিয়ে T1 টি হয়েছে, তাহলে এটা বড় হবে। আর এর ক্ষেত্রে টিটা T2টা হচ্ছে টি এর থেকে ছোট, তাই তো? তাহলে এ বস্তু যেটা আছে সেই এ বস্তুর যে তাপমাত্রার পরিবর্তন ডেল্টা টি, সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে T1 মাইনাস টি। আর বি বস্তুর তাপমাত্রার পরিবর্তন সেটা হচ্ছে টি মাইনাস T2। লিখতে পারি আমরা, দুটো বস্তুর তাপমাত্রার পরিবর্তন পেলাম। তাহলে এ যে বস্তুটি আছে, আচ্ছা এখানে ক্লোজ সিস্টেম কেন নিয়েছি, কারণ এদের মধ্যে যে তাপমাত্রা পরিবর্তন শুধুমাত্র এদের নিজের তাপমাত্রার জন্যই হবে, বাইরে থেকে তাপ আসবে না বা এখান থেকে কোনো তাপ যাচ্ছে না। বেসিক্যালি কি বলতে চাইছি, এই থেকে T1 থেকে তাপ বাইরে বেরিয়ে যাচ্ছে না, মানে পুরো যা তাপ থাকছে ভেতরে কাজ হচ্ছে তার, তাই আমরা ক্লোজ সিস্টেম নিয়েছি। এইবার এবার তোমার যে এ বস্তু আছে, এ বস্তু তাপ ছেড়েছে, এ বস্তুর যে বর্জিত তাপ সেটা হচ্ছে এ বস্তুর ভর, যেটা আমরা ধরেছিলাম হচ্ছে m1, এবং এ বস্তুর আপেক্ষিক তাপ মনে করো S1, আর এ বস্তুর যে উষ্ণতা পরিবর্তন সেটা হচ্ছে এখনই বের করলাম, সেটা কত? T1 মাইনাস টি। হ্যাঁ, S1টা হচ্ছে আপেক্ষিক তাপ, সেটা লিখে নিয়ে আমি লিখে দিচ্ছি। এর আপেক্ষিক তাপ হচ্ছে S1 আর এর হচ্ছে S2, আপেক্ষিক তাপগুলো। এবার বি বস্তু যে গরম হয়েছে তাহলে বি বস্তু তাপ গ্রহণ করেছে, অর্থাৎ বি বস্তুর গৃহীত তাপ, সেটা কথা হচ্ছে বি বস্তুর ভর M2, বি বস্তুর যে স্পেসিফিক হিট S2, আর বি বস্তুর যে তাপমাত্রার পরিবর্তন টি মাইনাস T2। তো এই পর্যন্ত সব ঠিক আছে। এবার তোমরা জানো যেরকম হয় যে বস্তু গরম করলে তাপ নেয়, ঠান্ডা করলে তাপ ছাড়ে, তো ওইটা হলো। এবার ক্যালোরিমেট্রির যে নীতি সেটা কি বলছে? ক্যালোরিমেট্রির নীতি বলছে এই অবস্থায়, এই যে ক্লোজ সিস্টেম যেটা ছিল, যে ক্লোজ সিস্টেম ছিল, এখানে এ বস্তু তাপ ছেড়েছে, বি তাপ নিয়েছে, তাহলে এ বস্তু যে তাপ ছেড়েছে আর বি বস্তু তাপ নিয়েছে সেটা ইকুয়াল, সেটা সমান। অর্থাৎ যদি ক্যালোরিমেট্রির মূল নীতি আমরা লিখি সেটা হচ্ছে উষ্ণ বস্তু দ্বারা বর্জিত তাপ, এটা হচ্ছে শীতল বস্তু দ্বারা গৃহীত তাপের সঙ্গে সমান। গৃহীত তাপ, অর্থাৎ এটাই হচ্ছে তোমার এই যে লিখলাম, এটাই বেসিক্যালি তোমার যে ক্যালোরিমিতি আছে, এই যে লাইনটা লিখলাম, এটাই হচ্ছে ক্যালোরিমিতির মূল নীতি। ক্যালোরিমিতির যে মূল নীতি সেটা হচ্ছে এইটা, পরিষ্কার লিখতে হবে যে দুটো বস্তু এ আর বি, এ বস্তু তাপমাত্রা বি এর থেকে বেশি, তাই এদেরকে রাখা হলে এ বস্তু যে তাপ ছাড়বে এবং বি বস্তু যে তাপ নেবে সেটা সমান। তাহলে ম্যাথামেটিক্যালি কি লিখতে পারি, ম্যাথামেটিক্যালি যদি এটাকে আমি ভাবি, তাহলে উষ্ণ বস্তু দ্বারা বর্জিত তাপ হচ্ছে এইটা, তা লিখে দাও M1 S1
T1 মাইনাস টি ইকুয়াল টু শীতল বস্তু দ্বারা গৃহীত তাপ, এটা M2 S2 টি মাইনাস T2। ব্যাস এটাই হচ্ছে তোমাদের ক্যালোরিমেট্রির মূলনীতি। এই ফর্মুলা শিখে গেলে আপ টু 12 পর্যন্ত তোমার কাজ সব হয়ে যাবে, 12 MSc পর্যন্ত কাজ হয়ে যাবে, যেখানে যেখানে তাপ আছে। তাহলে এবার ক্যালোরিমেট্রির যে মূল নীতি, এটা যে কখন প্রয়োগ করা যাবে, অর্থাৎ এটা প্রয়োগের শর্ত, ক্যালোরিমেট্রির যে মূল নীতি, এটা প্রয়োগের শর্ত। তো 1 নম্বর হচ্ছে বস্তুটি থাকতে হবে ক্লোজ সিস্টেমের মধ্যে, অর্থাৎ বস্তুর সাথে পরিবেশের তাপের আদান প্রদান হওয়া চলবে না। বস্তুর সাথে, তখন যদি হয় তাহলে এই ইকুয়ালিটি হবে না, তখন কিন্তু তাপ বাইরে বেরিয়ে যেতে পারে। বস্তুর সাথে পরিবেশের তাপের আদান প্রদান হওয়া চলবে না, প্রথম কন্ডিশন। সেকেন্ড হচ্ছে বস্তুগুলো যদি নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া করে সেক্ষেত্রে তাপ তৈরি হতে পারে, তাপ গ্রহণ করতে পারে, সেটা হওয়া চলবে না। সেক্ষেত্রে তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা অ্যাপ্লাই করতে পারবো না। অর্থাৎ তাপ আদান প্রদানকারী বস্তুগুলি কি করবে না? নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া করবে না। নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া করবে না। কারণ রাসায়নিক বিক্রিয়া করলে কি হবে? আইদার তাপ তৈরি করবে বা তাপ নিয়ে নেবে এখান থেকে। সেক্ষেত্রে এই যে ইকুয়েশনটা আমরা বলতে পারবো না যে সেই তাপটা কে নিল বা কে ছাড়লো। ওকে ওকে তো এটা গেল। এবার আমরা এখানে কিছু প্রবলেম করি, তাহলে আবার ব্যাপারটা ক্লিয়ার হবে। প্রবলেম হচ্ছে একটা 0 ডিগ্রি সেলসিয়াস সেখানে জল আছে। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 20 গ্রাম জলের সঙ্গে 20 গ্রাম জলের সাথে আমরা কি করলাম, 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বা উষ্ণতার 40 গ্রাম জল মেশালাম। তাহলে চূড়ান্ত তাপমাত্রা কত হবে? ওকে, মানে ফাইনাল, চূড়ান্ত তাপমাত্রা বা উষ্ণতা কত হবে? তাহলে এটা ছবি আঁকি। তো কি আছে, এখানে দুটো পাত্র আছে। একটা পাত্রে আছে 0 ডিগ্রি সেলসিয়াসের, ধরো এই জলটা 10 গ্রাম জল আছে। আর একটা পাত্রে যেটা বেশি আছে একটু, 40 গ্রাম জল আছে। 40 গ্রাম জল আছে, সেটা তাপমাত্রা হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস। এবার দুটোকে মেশানো হলো একটা বড় পাত্রে।
এই বড় পাত্রে এখন আছে হচ্ছে 50 গ্রাম জল, 40 গ্রাম প্লাস 10 গ্রাম, এবং এর তাপমাত্রাটা কত হবে তোমাকে বের করতে হবে। এটা হচ্ছে প্রবলেম। এবার তোমরা এখানে বুঝতে পারছো যে এই যে আছে জিরোটা, এ তাপ নেবে, এ তাপ গ্রহণ করবে, কারণ তাপমাত্রা কম আছে, আর এ তাপ বর্জন করবে। যে 10 ডিগ্রি সেলসিয়াস আছে, মানে তাপমাত্রা বেশি আছে, তাপমাত্রা কম আছে, তাই যখন মেশানো হবে তখন এই পার্টটুকু জল সে গ্রহণ করবে, আর এই বাকি পার্টটা সে কি বর্জন করবে, তাপ বর্জন করবে। এবং এই যে পুরো যে মেশানোর পর তাপমাত্রা হলো T°C, T°C। তাহলে অবশ্যই এই T°C হচ্ছে 0 থেকে বড়, কারণ জিরোটায় তো নিয়ে টি পৌঁছাচ্ছে, তাহলে এটা বড়। এবং এই T°C 10-এর থেকে কম, কারণ 10টা বেশি ছিল, এর টেম্পারেচারটা কমবে। তাহলে এই যে গ্রহণ করছে সেটা কত হবে, সেটা হচ্ছে 10 গ্রাম জল, জলের প্রেসিপিটেট 1, আর তাপমাত্রার পরিমাণ কত, T-0। ওকে, আর এই যে বর্জন করলো সেটা কত হবে, সেটা হচ্ছে, এটা করলে তুমি পাচ্ছ 10T। আর এটা কত হচ্ছে, 40 গ্রাম ছিল হচ্ছে জলের ওজন, হ্যাঁ, আর 1 হচ্ছে স্পেসিফিক হিট ও আপেক্ষিক তাপ, আর পরিবর্তন হচ্ছে 10 থেকে টি হলো, যেহেতু 10টা বড় তাই পরিবর্তন হচ্ছে 10 - T। ওকে, 10 - T। তাহলে এইটা হচ্ছে বর্জিত তাপ, আর এটা গৃহীত তাপ। তাহলে ক্যালোরিমিটার নীতি বলছে দুটো সমান, তো দুটো সমান করে তুমি টি পেয়ে যাবে। অর্থাৎ ক্যালোরিমিতির নীতি অনুযায়ী, ক্যালোরিমিতির নীতি অনুসারে লিখতে পারি আমরা গৃহীত তাপ আর বর্জিত তাপ সমান 40, আর একটা গুণ করে 40 হয়ে গেল, 10 - T। ব্যাস, T = 4, 10 - T। এখানে তুমি যদি করো T 40 - 40, এই 40 দিকে আসলে 5T হয়ে যাবে, সমান 40, তার T হচ্ছে 40/5, মানে 8, তার 8°C। অর্থাৎ ফাইনাল যে টেম্পারেচারটা হচ্ছে সেটা হচ্ছে 8°C। ওকে, পুরো একদম 8°C জল হয়ে যায়, অর্থাৎ 0°C জল, 10 গ্রাম জল, আর 40 গ্রাম 10°C জলকে মেশালে ফাইনাল তাপমাত্রা হচ্ছে 8°C হচ্ছে। তো এটা গেল। আর একটা প্রবলেম দেখিয়ে দিচ্ছি, বইয়ের প্রবলেম দেখাচ্ছি, পরে আমরা যখন অ্যাডভান্স লেভেলে পড়াবো তখন আরো ভালো ভালো প্রবলেম নিয়ে আসবো। তখন প্রথমে বেসিকটা ক্লিয়ার হোক, তারপরে। এখানে কি হয়েছে, 100°C তাপমাত্রায় বা উষ্ণতায় 40 গ্রাম লোহাকে 21°C উষ্ণতায়, অর্থাৎ 100°C উষ্ণতায় 40 গ্রাম লোহাকে কি করা হয়েছে, তোমার 21°C একটা জল আছে, তোমার 100 গ্রাম জল, তার মধ্যে ডুবানো হলো, তার মধ্যে ডুবিয়ে রাখা হলো, এবং মিশ্রণের যে ফাইনাল তাপমাত্রা, মিশ্রণের যে চূড়ান্ত তাপমাত্রা, সেটা হলো 25°C। এখানে তোমাকে বলেছে যে লোহার স্পেসিফিক হিট মানে আপেক্ষিক তাপ কত, লোহার আপেক্ষিক তাপ কত, এটা তোমার কোশ্চেনটা। আমি এটা ছবি আঁকি তাহলে ক্লিয়ার হবে আরো। তো এখানে কি হয়েছে, এখানে জল আছে, এটা পাত্রে এখানে জল রাখা আছে,
এই জলটার তাপমাত্রা হচ্ছে 21°C, অর্থাৎ 100 গ্রাম জল আছে যার তাপমাত্রা হচ্ছে 21°C। এবার আমি কি করলাম, কি একটা জ্বলন্ত লোহা, লাল করে দিই, জ্বলন্ত লোহা তো লাল করে দিই, ভালো লাগবে। হ্যাঁ, জ্বলন্ত লোহার একটা দণ্ড নিয়েছি, সেটাকে কি করলাম, 40 গ্রামের 100°C লোহাকে এর মধ্যে ইয়ে করলাম, রেখে দিলাম কিছুক্ষণ। তো রাখার পর কি হচ্ছে, রাখার পর এই যে জলটার মানে পুরো সিস্টেমটা, অর্থাৎ যে জল আছে বা লোহা যাই আছে, আচ্ছা পুরো ডুবিয়েছি, হ্যাঁ পুরো ডুবিয়েছি, এটা পুরো ডুবিয়েছি, জলের মধ্যে পুরো ডুবানো হয়েছে। এবার জল ফল যা লোহাটাও আছে, এটার পুরো যে, লাল করে দিই, সিস্টেমটা আছে, এই জল টল লোহা, এদের তাপমাত্রা হয়ে গেছে কত, 25°C। পুরো সিস্টেমটা টেম্পারেচার 25°C হয়ে গেছে। অর্থাৎ লোহাটা, যে লোহাটা মানে লোহাকে যদি লোহাই লিখছি, লোহাটা হচ্ছে 100°C থেকে 25°C নেমেছে, অর্থাৎ লোহার তাপ ছেড়েছে। আর জলটা 21°C থেকে, 21°C থেকে 25°C গেছে, মানে জলটা তাপমাত্রা হচ্ছে বেড়েছে, জল হচ্ছে তাপ গ্রহণ করেছে আর লোহা তাপ বর্জন করেছে। তো এই ডেটা থেকে তোমাকে লোহার যে আপেক্ষিক তাপ, যে এসটা, সেটা তোমার বার করতে হবে। এটা হচ্ছে প্রবলেমটা। এবার এটা করা যাক। এবার দেখো, লোহা দ্বারা বর্জিত তাপ, দেখো লোহা দ্বারা বর্জিত তাপ যদি আমি লিখি, সেটা কত, সেটা লোহার ভর ছিল কত, 40 গ্রাম, 40 গ্রাম, 40। তারপরে লোহার স্পেসিফিক হিট, সেটা আমরা জানি, সেটা এস লিখে রাখো, সেটা বের করতে হবে, ইন্টু টি, টেম্পারেচার পরিবর্তন কত হলো, 100°C থেকে 25° হলো, তাহলে 100 মাইনাস 25, তাই লোহা দ্বারা বর্জিত তাপটা পেয়ে গেলাম। অর্থাৎ সেটা যদি লিখো তোমরা 40 ইন্টু 75 ইন্টু এস। এবার জল তাপ নিয়েছে, তো কত হবে, জল দ্বারা গৃহীত তাপ, জল দ্বারা গৃহীত তাপ, সেটা জলের ভর হচ্ছে 100 গ্রাম ছিল, এই যে, তাহলে 100 ইন্টু জলের স্পেসিফিক হিট, আপেক্ষিক তাপ, সিজিএসে 1 থাকে, এসআই 4200 হয়, সেটা আমি প্রমাণ করেছিলাম। আর তাপমাত্রার পরিবর্তন কত হলো, তাপমাত্রা পরিবর্তন 21°C থেকে হলো 25°C, অর্থাৎ পরিবর্তন কত, পরিবর্তন হচ্ছে 25 মাইনাস 21, মানে 4°C। তাহলে এটা কত পাচ্ছ, এটা 100 ইন্টু 1 ইন্টু 4। এবার ক্যালোরিমিতির যে নীতি অনুযায়ী লোহা দ্বারা যে বর্জিত তাপ, এই যে এইটা, আর জল দ্বারা যে গৃহীত তাপ, সেটা সমান, এটা সমান করতে হবে। অর্থাৎ ক্যালোরিমিতির যে নিয়ম অনুযায়ী, ক্যালোরিমিতির সত্তানুসারে লোহা দ্বারা বর্জিত তাপ, লোহা দ্বারা বর্জিত তাপ হচ্ছে জল দ্বারা গৃহীত তাপের সঙ্গে সমান, জল দ্বারা গৃহীত তাপের সঙ্গে সমান। এবার এটা বসিয়ে দাও, সলভ করো, এস পেয়ে যাবে। তাহলে লোহা দ্বারা বর্জিত তাপ হচ্ছে কত, এই যে এটা আছে 40 ইন্টু 75 ইন্টু এস, 40 ইন্টু 75 ইন্টু এস, আর জল দ্বারা গৃহীত 100 ইন্টু 4। এবার এটা সলভ করো, অর্থাৎ এস ইকুয়াল টু, এ দুটো নিচে চলে যাবে, 100 ইন্টু 4 বাই 40 ইন্টু 75, এটা করলে 10 পাচ্ছ, ওকে, এটা কাটলে 3 পাচ্ছ, এটা 4 পাচ্ছ, অর্থাৎ 4 বাই
30। ওকে, 4/30 হচ্ছে তোমার সিজিএস ইউনিটে, সিজিএস এককে এসটা, অর্থাৎ লোহার যে স্পেসিফিক হিট, লোহার আপেক্ষিক তাপ, লোহার আপেক্ষিক তাপ হচ্ছে, এটা যদি তুমি কাটাকুটি করো 4/30, আমি ক্যালকুলেট করে দেখছি কত আসে। 4/30 0.13 ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, এটা পেয়ে গেলাম আমরা। তো এরকম টাইপের প্রবলেম তোমাদের পরীক্ষায় আসবে এবং সেটা তোমাদের করতে হবে, খুবই ইজি, কোনো প্রবলেম নেই এখানে করার। আচ্ছা, তো এটা একটা ব্যাপার গেল। এবার নেক্সট থিওরিতে আসছি। নেক্সট থিওরিটা হচ্ছে কার্য আর তাপের যে ইকুইভ্যালেন্স, তুলনা, সেটা লিখি এবার আমরা। অর্থাৎ এটা থিওরি, আবার এই থিওরিটা শেখাবো, আবার এখানে কিছু প্রবলেম করাবো। কার্য ও তাপের তুলনা, কার্য ও তাপের তুলনা মানে তো কম্পারিজন হয়ে যায়, তুল্যতা, এটা হচ্ছে ইকুইভ্যালেন্স অফ হিট, ওয়ার্ক অ্যান্ড হিট, ওয়ার্ক অ্যান্ড হিট, ওকে, ওয়ার্ক অ্যান্ড হিট। তো এটা দেখা যাক এবার কি আছে এটা। এটা হচ্ছে এটা দেখা গেছে যে মানে এই যে কনসেপ্টটা, যে কার্যকে তাপে এবং তাপকে কার্যে রূপান্তরিত করা যায়। এবার কিছু এক্সাম্পল দিই আমি, মানে এর যে মেন কনসেপ্ট, তাপকে তুমি কার্যে এবং কার্যকে তুমি তাপে তুমি কনভার্ট করতে পারবে, রূপান্তরিত করতে পারবে। এর এক্সাম্পল দিচ্ছি আমি, কার্যকে তাপ, প্রথম এক্সাম্পলটা কি দিচ্ছি আমি, কার্য থেকে আমি তাপে কনভার্ট করছি। তুমি আমি সবাই জানি কিভাবে হয়, হাতের তালুতে হাত ঘষো, কি হবে, হাতের তালু ঘষলে কি হচ্ছে, হাতের তালু যদি ঘষা হয় তা কি হচ্ছে, গরম হচ্ছে। তাহলে এখানে কি ঘষা, সেটা গরম হয়, হাতের তালু গরম হয়, হাতের তালু কি হচ্ছে, গরম হচ্ছে, গরম হয়। তাহলে বেসিক্যালি কি হচ্ছে এখানে, এখানে তুমি যখন তালু ঘষছো তখন সেটা তোমার যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি তুমি প্রয়োগ করছো। এই যান্ত্রিক শক্তি প্রয়োগ করার ফলে কি হচ্ছে, তোমার তালু গরম হচ্ছে, সেটা তাপ শক্তিতে পরিবর্তন হচ্ছে, তাপ শক্তিতে পরিবর্তন হচ্ছে, হলো। তাহলে এখানে কার্য থেকে তাপ হলো। এবার নেক্সট যে এক্সাম্পলটা দিচ্ছি সেটা আমি কার্য থেকে, তাপ থেকে কার্য, তাপ থেকে কার্য। এ মনে করো কি নিয়েছো তুমি, তুমি একটা পাত্র নিয়েছো, বা ভাতের হাঁড়ি যেটা ভাবো সেটাই ভাবো, ভাতের হাঁড়িটা আছে, ভাতের হাঁড়ি আছে এরকম একটা, রাইট, এরকম না, একটু আঁকাটা ভুলভাল হচ্ছে, ভালো করে আঁকছি। এই একটা হাঁড়ি আছে ধরো, এবার এর মধ্যে কি জল রেখেছো তুমি, জলই ভাবো তুমি, চাল এখন দিন জল আছে, এবার এটাকে গরম করছো, ওকে, গরম করা হচ্ছে এটাকে, এবং উপরে একটা ঢাকনা দেওয়া আছে যেটা বলে সরা, ওকে।
রাখা আছে। এবার দেখবে কিছুক্ষণ পর তুমি হিট দিচ্ছ, কিছুক্ষণ পর দেখবে এটা নড়তে শুরু করে। তারপরে তুমি হিট প্রয়োগ করছো, এটা নড়ছে। কিভাবে হচ্ছে আমি যাচ্ছি না, তুমি দিচ্ছ এখানে তাপ, এবং তাপ প্রয়োগে কিছুক্ষণ পরে দেখছো যে সরাটা উপর দিয়ে নড়ছে। কি করে হচ্ছে সেটা পরের ব্যাপার। ভেতরে তোমার জল গরম, জল ফুটছে, ফুটে তোমার প্রেসার তৈরি করে, সেগুলো আমি যাচ্ছি না। আমি এখানে তাপ প্রয়োগ করছি, এটা নড়ছে। তাহলে এখানে কি হচ্ছে, তাপ দিচ্ছি, একটা যান্ত্রিক শক্তিতে পরিণত হচ্ছে। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে তাপ থেকে আবার যান্ত্রিক শক্তি এলো, আগেরটা থেকে যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তি এলো, আরো ডিফারেন্ট ডিফারেন্ট শক্তি থেকে তাপ শক্তি যাওয়া যায়, সেটা পরের ব্যাপার আসছে। তো তুমি এখন দেখতে পাচ্ছ যে বেসিক্যালি শক্তি আর কার্য একই জিনিস। তাহলে কার্য থেকে আর তাপের মধ্যে একটা সম্পর্ক আছে, অর্থাৎ একে, এটা হচ্ছে বেসিক্যালি কি বলতে চাইছি আমি, যে একই জিনিস কিন্তু আলাদা রূপ। যেহেতু তাপটা একটা শক্তি, কার্যটাও শক্তি, শক্তিরই একটা রূপ, মানে শক্তি লাগে কার্য করতে, এরকম ভাবে ভাবো। তাহলে এখন আমরা কার্য মানে জানি হচ্ছে ওয়ার্ক, সেটা ডাব্লিউ দিয়ে লিখি আমরা। আর তাপ মানে হচ্ছে হিট, সেটাকে এইচ দিয়ে লেখা হয়। এবার এদের মধ্যে একটা সম্পর্ক আছে, এবং সেই সম্পর্কটা বলা হয়, সেটা দিয়ে বিজ্ঞানী জুল একটা সম্পর্ক দিয়েছিলেন। মানে তাপ ও কার্যের সম্পর্কতে জুল তাপ ও কার্য সম্পর্কিত কার্যের জন্য একটা বিজ্ঞানী জুল একটা সূত্র দিয়েছেন। সেই সূত্রটা হচ্ছে কি, সেই সূত্রটাকে বলে ডাব্লু প্রপোর্শনাল টু হচ্ছে সমানুপাতিক কিউ। এটাকে যদি, এটা ম্যাথমেটিক্যালি এভাবে বলা হয়, কিন্তু এটা যদি আমরা লিখি ভাষাতে তাহলে কি লিখবো, যখন কিছু পরিমাণ কার্যকে তাপে পরিণত হয়, কার্যকে তাপে পরিবর্তন করা হয়, বা কার্যকে তাপে পরিবর্তন করা হয়, হাতে তালুতে হাত ঘষছি, বা কার্যকে তাপকে কার্যে পরিবর্তন করা হয়, তখন কৃতকার্য এবং তাপ পরস্পরের সমানুপাতিক হয়। পরস্পরের সমানুপাতিক হয়, সমানুপাতিক মানে এই সাইনটা, সমানুপাতিক হয়, সমানুপাতিক হয়। মানে বেশি, এই কথাটার মানে হচ্ছে যদি অনেকক্ষণ ধরে হাত ঘষতে থাকো তাহলে বেশি কাজ করছো, বেশি তাপ উৎপন্ন হচ্ছে। মনে করো তুমি 1 ঘন্টা ধরে হাত ঘষছো, যেভাবে হাতটা গরম হবে, তুমি 5 মিনিট ঘষলে কম গরম হবে, তাহলে বেশি ঘষেছো, বেশি কাজ করেছো। সেম ব্যাপার, যখন তুমি ভাতের হাঁড়িটাকে কম টাইমে গরম করছো, তখন যেই পরিমাণ উঠবে, বেশিক্ষণ গরম করলে, বেশি হিট দিয়ে গরম করলে বেশি উপরে উঠবে। তো এটাই হচ্ছে সমানুপাতিক, অর্থাৎ এটা মানে হচ্ছে এটা। তাহলে এটাকে যে কোনো সমানুপাতিকে সমান আকারে করতে হয়, তোমরা শিখেছো আগে। তাহলে ডাব্লিউ প্রপোর্শনাল টু যদি কিউ হয়, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টটা যে লিখি, জুল কনস্ট্যান্ট, এটা তুমি আগে জানো। ওকে, এই যেটাকে বলে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, এই যেটার নাম হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। এবার তাহলে তোমাকে জে এর সংজ্ঞাটা করি। জে এর সংজ্ঞা করতে গেলে আমরা কি করব, আগে শিখেছি যে আমরা কিউটাকে 1 করে দেবো, তাহলে ডাব্লিউটা তোমার হবে জে, জাস্ট কিউ এর জায়গায় 1 বসিয়ে দাও, তাহলে ডাব্লিউ জে ইন্টু 1, তাহলে জে হচ্ছে। তো এখান থেকে আমরা জে এর সংজ্ঞা বের করবো, কি হবে,
অর্থাৎ একক তাপ উৎপন্ন করতে, একক তাপ, এই যে একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ যান্ত্রিক, যে পরিমাণ যান্ত্রিক কার্য করতে হয়, কার্য করতে হয়, সেটি হলো তোমার জে বা তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। এটার সংখ্যা হয়ে গেল। এবার তাহলে জে এর একক কি হবে? তো দেখো তুমি, জে এর একক, তাহলে জে এর একক জে বেসিক্যালি তোমার ডাব্লিউ বাই কিউ, তাই তো? তাহলে তোমার এটা মানে কি, আর্গ সিজিএস লিখছি, সিজিএস এ হচ্ছে কার্যের একক হচ্ছে আর্গ, আর কিউ হচ্ছে ক্যালোরি, তাহলে কি হচ্ছে আর্গ ইন্টু, তো এটা গেল সিজিএসটা। এবার তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, সাপোজ তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক 4.2 10⁷ আর্গ পার ক্যালোরি। এটা মানে কি? এটা মানে হচ্ছে 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে তোমাকে এত জুল, এত আর কাজ করতে হবে। 4.2 10⁷ যে আর্গ কাজ করতে হবে। তো এবার কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম করা যাক এর উপর বেস করে। তাহলে জে এর যে মানটা কি, জে এর মানটা হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি, এটা জে এর মান, অথবা 4.2 10⁷, মানে 1 জুল মানে 10⁷ আর্গ হয়, এত আর্গ বাই ক্যালোরি। এটা হচ্ছে তোমার জে এর যে মানটা, এই মানটা নিয়ে আমরা প্রবলেম সলভ করব। তো একটা প্রবলেম করা যাক। প্রবলেম হচ্ছে পঞ্চাশ ক্যালোরি তাপ উৎপন্ন করতে কত কার্য করতে হবে। তার মানে তোমার কিউটা দিয়ে আছে 50 ক্যালোরি। তো তোমরা জানো যে ডাব্লিউ ইকুয়াল টু জে ইন্টু কিউ, শিখিয়েছি আগে। তাহলে এবং জে এর ভ্যালু হচ্ছে কত, 4.2 জুল পার ক্যালোরি, তার সঙ্গে গুণ হবে হচ্ছে 50 ক্যালোরি। এই ক্যালোরি ক্যালোরি কেটে যাচ্ছে, তাহলে কি 4.2 ইন্টু 50 জুল। তো বেসিক্যালি তুমি গুণ করলে যেটা পাবে সেটা হচ্ছে 210 জুল কাজ করলে তোমার 50 ক্যালোরি তাপ উৎপন্ন হচ্ছে। অলরাইট, পরের প্রবলেমটা। এটা একটা ইন্টারেস্টিং প্রবলেম করছি আমি। 42 কেজি ভরের একটা বস্তু আছে, ভরের বস্তুকে কি করছি আমি, 1000 সেমি উপর থেকে ফেলছি, 1000 সেমি উপর থেকে ফেলা হলো।
তো কত তাপ উৎপন্ন হবে? তো বেসিক্যালি আমি যদি এটা ছবিটা আঁকি, এটা মাটি আছে, ওকে, এটা তোমার মাটি, আর এখানে একটা বস্তু আছে যার ভর হচ্ছে 42 কেজি। এটাকে তুমি, এই যে হাইটটা আছে যেখানে আছে, এর হাইটটা হচ্ছে বেসিক্যালি 1000 সেমি, উপর থেকে ফেলছো, তো এখানে পড়ে গেল নিচে। তো নিচে পড়ার ফলে ওর কতটা তাপ উৎপন্ন হবে? তো এখানে কি হচ্ছে, এখানে তোমার স্থিতিশক্তি, উপরে থাকে স্থিতিশক্তি এবং নিচে তৈরি হচ্ছে গতিশক্তি, সেই গতিশক্তি তাপ শক্তি পরিণত হচ্ছে। কি হচ্ছে এখানে তোমার হচ্ছে যে অভিকর্ষীয় গতিশক্তি, স্থিতিশক্তি, অভিকর্ষীয় যে স্থিতিশক্তি, সেইটা 1000 মিটার উপরে, 1000 সেমি উপরে থাকার জন্য আছে, সেখান থেকে তৈরি করছে গতিশক্তি, নিচে একদম যখন চলে আসছে সম্পূর্ণভাবে, তারপরে সেই গতিশক্তি তৈরি করে তাপশক্তি। তো তোমাকে এই তাপটা বের করতে হবে কতটা হচ্ছে। তাহলে অভিকর্ষীয় স্থিতিশক্তি বা গতিশক্তি, সেটা ডিপেন্ড করছে হচ্ছে যে ডাব্লু, সেটা বেসিক্যালি হয় এম ইন্টু জি ইন্টু এইচ, তাই তো? যেখানে এম হচ্ছে বস্তুর ভর, জি হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ, আর এইচ হচ্ছে কতটা হাইটে আছে। এর আমি সবগুলো এসআই করে নিচ্ছি। তো 1000 সেমি মানে হচ্ছে, মিটারে করলে কত হচ্ছে, 1000/100, অর্থাৎ 10 সেমি, 10 মিটার। 1000 সেন্টিমিটার মানে 10 মিটার পেয়ে গেলাম। আর জি এর মান আমরা জানি 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। এটা বসিয়ে দেবো এখানে। বস্তুর ওজন 42 কেজি, তাহলে 42 ইন্টু জি হচ্ছে 9.8 এবং 10। তো এটা তোমার সব এসআই তাই জুল হয়ে যাচ্ছে। এবার যে তাপটা তৈরি হবে, অর্থাৎ উৎপন্ন তাপ যদি কিউ হয়, তা আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু জে কিউ। তো ওখান থেকে কিউ ইকুয়াল টু কি পাচ্ছি, ডাব্লিউ/জে। তো ডাব্লিউর জায়গায় বসাও, যেটা পেলাম 42 ইন্টু 9.8 ইন্টু 10, আর জে আমরা জানি 4.2। যদি এসআই লেখায় জুলে আছে, তাই আমি 4.2 লিখছি। তো এটা করে তুমি ক্যালোরি পাচ্ছ। এবার এটা কাটাকুটি করো, কাটাকুটি করলে এটার সঙ্গে এটা কাটলে পরে 10, তাহলে বেসিক্যালি 980 ক্যালোরি। তো এই প্রবলেমটা এখানে গেল, সলভ হয়ে গেল। তো প্রবলেমগুলো খুবই ইজি প্রবলেম। তো এগুলো তোমাকে করলে ইজি হয়ে যাবে। অলরাইট।